কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রতি বছর 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল ডে পালন করা হয়। 2025 সালের থিম হলো ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর হলো মৌসুম ভবন, নিউ দিল্লি। ভারত বিশ্বের বৃহত্তম পরিবেশ আন্দোলন আর্থ আওয়ারে অংশগ্রহণ করেছে। 2025 সালের আর্থ আওয়ার 22শে মার্চ রাত 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত পালিত হয়েছে। এবছরের থিম ছিল বি ওয়াটার ওয়াইজ। প্রতি বছর 27শে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে পালিত হয়। এবছরের থিম ছিল থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। আর্থিক অসুবিধা সত্ত্বেও কর্ণাটক সরকার মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং বিধায়কদের বেতন 100% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সংশোধিত বেতন বৃদ্ধির ফলে মুখ্যমন্ত্রীর মাসিক বেতন 1.5 লক্ষ টাকা এবং অন্যান্য মন্ত্রীদের মাসিক বেতন হবে 1,25,000 টাকা। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ইন্টারন্যাশনাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে 22 থেকে 28শে মার্চ পর্যন্ত তৃতীয় মধ্য এশীয় যুব প্রতিনিধি দলের আয়োজন করেছে, যা ভারত এবং 5টি মধ্য এশীয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সম্পর্ক জোরদার করবে। 100 সদস্যের এই প্রতিনিধি দল ঐতিহাসিক স্থান, আইআইটি দিল্লির মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং গোয়া চেম্বার অফ কমার্সের মতো ব্যবসায়িক কেন্দ্রগুলি পরিদর্শন করবে। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ গুরুত্বপূর্ণ ভারতীয় নেতাদের সাথে কূটনৈতিক বৈঠকে অংশ নেবে। ভারতের প্রথম রাজ্য হিসাবে কেরালা প্রবীণ নাগরিকদের জন্য কমিশন গঠনের আইন পাশ করেছে। এই নতুন কমিশন প্রবীণ নাগরিকদের অধিকার, কল্যাণ এবং পুনর্বাসনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবে, যার ফলে তাদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের তথ্য মতে 2036 সালের মধ্যে কেরালার জনসংখ্যার 22.8% 60 বছর বা তার বেশি বয়সী হবে। 25শে মার্চ 2025 তারিখে সিঙ্গাপুর মেরিটাইম উইক চলাকালীন গ্রিন অ্যান্ড ডিজিটাল শিপিং করিডোরের সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত এবং সিঙ্গাপুর একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো সামুদ্রিক ডিজিটাইজেশন এবং ডিকার্বনাইজেশন বৃদ্ধি করা। উত্তরাখণ্ডে গঙ্গা ও সারদা নদীর তীরে ধর্মীয় করিডোর তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই প্রকল্পের আওতায় নদীর তীরবর্তী ঘাটগুলির সৌন্দর্যায়ন এবং পর্যটক ও ভক্তদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। সারদা ও গঙ্গা করিডোরের মূল লক্ষ্য হল রাজ্যে ধর্মীয় পর্যটনকে আরও উৎসাহিত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং তীর্থযাত্রীদের সুবিধা প্রদান করা। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিজিটাল ক্রপ সার্ভে সিস্টেম চালু করেছে, যার লক্ষ্য হল মোবাইল ইন্টারফেসের মাধ্যমে সরাসরি ক্ষেত থেকে ফসলের বপনের রিয়েল টাইম বিবরণ সংগ্রহ করা। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যার মাধ্যমে পুলিশ কর্মীরা তাদের বদলির জন্য সরাসরি আবেদন করতে পারবেন। বদলির আবেদনের শেষ তারিখ 11 এপ্রিল নির্ধারণ করা হয়েছে, যদিও স্পেশাল মেডিকেল কেসে পুলিশ কর্মীরা সারা বছর ধরে আবেদন করতে পারবেন। 21শে মার্চ 2025 সালের আগে করা সমস্ত বদলির আবেদন বাতিল হবে এবং পুলিশ কর্মীদের এই EHRMS সফটওয়্যারের মাধ্যমে নতুন করে আবেদন করতে হবে। লোকসভা 27শে মার্চ 2025 তারিখে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাশ করে, যার লক্ষ্য দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থার উন্নতি করা। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল 2024 ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ NDMA এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিজ অর্থাৎ SDMA কে জাতীয় ও রাজ্য পর্যায়ে সরাসরি দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা দেয়, যার ফলে দক্ষতা এবং সমন্বয় বৃদ্ধি পাবে। ভারত সরকার ওলা, উবার এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করার জন্য সহকার ট্যাক্সি নামে একটি সমবায় ভিত্তিক রাইড হেলিং পরিষেবা চালু করেছে, যাতে করে রাইড থেকে প্রাপ্ত সমস্ত লাভ সরাসরি চালকদের কাছে পৌঁছায়। এই পরিষেবাটি 2 চাকার ট্যাক্সি, রিক্সা এবং 4 চাকার ট্যাক্সির রেজিস্টার করবে।
আইআইটি কানপুরে এশিয়ার বৃহত্তম ইন্টার কলেজ টেকনিক্যাল অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ উৎসব টেককৃতি 2025-এর উদ্বোধন করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। এই উৎসবে একটি বিশেষ প্রতিরক্ষা প্রদর্শনী রক্ষাকৃতি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করা হয়েছিল। এই বছরের থিম ছিল পান্তা রেই, যার অর্থ এভরিথিং ফ্লোজ। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে পাপুয়া নিউগিনি সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সাময়িকভাবে সেদেশে বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত বাক স্বাধীনতার উপর সরকারি কর্তৃত্ব নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ক্রস বর্ডার লেনদেনে স্থানীয় কারেন্সির ব্যবহার বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মরিশাস একটি মৌ স্বাক্ষর করেছে। ক্রস বর্ডার লেনদেনে ভারতীয় রুপি এবং মরিশাস রুপি ব্যবহারের ফলে ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, আর্থিক স্থিতিস্থাপকতা এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে। ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসাবে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনস্থ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড ইয়েস ব্যাংকের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে, যার লক্ষ্য হল তহবিল প্রদানের মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল এবং ঋণের মতো আর্থিক সমাধানগুলিকে সহজতর করা। ভারত শ্রীলঙ্কাকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। চা রপ্তানিতে কেনিয়া শীর্ষস্থানে রয়েছে। 2024 সালে ভারত চা রপ্তানিতে বিগত 10 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা 2023 সালের তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে। ভারত সরকার চা চাষি পরিবারের জন্য বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। 325টি সেলফ হেল্প গ্রুপ, 440টি কৃষক উৎপাদন সংগঠন এবং 17টি কৃষক উৎপাদন কোম্পানি গঠন করেছে। পাশাপাশি কর্মসংস্থান এবং উদ্ভাবন বৃদ্ধির জন্য ক্ষুদ্র চা কারখানা স্থাপন করেছে। চা চাষি এবং চা শ্রমিকদের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকারের চা সুন্দরী প্রকল্প রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স সরকারি খাতের ব্যাংকগুলির গ্রাহকদের সাধারণ বীমার সুবিধা প্রদানের উদ্দেশ্যে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। অরবিটাল ধ্বংসাবশেষ অপসারণ এবং অন অরবিট সার্ভিসিং প্রযুক্তি তৈরি করার লক্ষ্যে জাপানের অ্যাস্ট্রোস্কেল বেঙ্গালুরু ভিত্তিক দিগন্তরা এবং বেলাট্রিক্স অ্যারোস্পেসের সাথে গাঁটছড়া বেঁধেছে, যার লক্ষ্য ভারতের মহাকাশ খাতকে উদারীকরণের মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ কোম্পানিগুলির জন্য সুযোগ উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের আগামী 1 থেকে 2 বছরের মধ্যে পরিষেবা প্রদান করা। 2025 তারিখে গোয়া শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে স্টিলথ ফ্রিগেট তাবস্য উৎক্ষেপণের মাধ্যমে ভারত তার নৌ সক্ষমতার প্রদর্শন করেছে। তাবস্য হল ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি প্রজেক্ট 1135.6 সিরিজের দ্বিতীয় জাহাজ, যা তালোয়ার ক্লাস ফ্রিগেট নামেও পরিচিত। ভারতীয় নৌবাহিনী আইকেইমি অর্থাৎ আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এনগেজমেন্ট নামক সামুদ্রিক মহড়া পরিচালনা করতে চলেছে, যার লক্ষ্য বেশ কয়েকটি আফ্রিকান দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা। এই মহড়াটি তানজানিয়ার দার এস সালাম উপকূলে অনুষ্ঠিত হবে, যা ভারতীয় নৌবাহিনী এবং তানজানিয়া পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে আয়োজিত করবে। সেনাবাহিনী 25 থেকে 27 মার্চ 2025 পর্যন্ত অরুণাচল প্রদেশে 3 সশস্ত্র বাহিনীর একটি যৌথ বহুক্ষেত্রীয় যুদ্ধ মহড়া প্রচণ্ড প্রহার পরিচালনা করেছে। এই মহড়ার লক্ষ্য ছিল 3 সশস্ত্র বাহিনীর মধ্যে নজরদারি এবং নিয়ন্ত্রণের পাশাপাশি নির্ভুল আঘাত হানতে সক্ষমতার জন্য একটি সম্পূর্ণ সমন্বিত পদ্ধতির বৈধতা নিশ্চিত করা এবং একটি সমন্বিত যুদ্ধ মহড়ায় অপারেশনাল দলগুলিকে একত্রিত করা। নেতুম্বো নন্দী এন্দাইতোয়া নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। তিনি নাঙ্গোলা এম্বুম্বার স্থলাভিষিক্ত হলেন। গো আইবিবো ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে এবং ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্করকে নিয়ে একটি ক্যাম্পেইনও শুরু করেছে।
টাটা মোটরস টেক দ্য কার্ভ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের যাত্রী ও বৈদ্যুতিক যানবাহন বিভাগের প্রচারের উদ্দেশ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড তারকা ভিকি কৌশলকে নিযুক্ত করেছে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হলেন ভারতী এয়ারটেলসের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল। 25শে মার্চ 2025 তারিখে প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব এবং ঝাড়খণ্ডের মুখ্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। শ্রী এস কে মজুমদারকে 24শে মার্চ 2025 তারিখে কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটি রাহুল ভাবেকে আগামী 3 বছরের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে নিযুক্ত করেছে। 1948 সালের 1 জুলাই ভারত সরকার দেশের প্রথম উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে। এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধ্যাপক জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর প্রধান হিসাবে মনোনীত করেছেন। অধ্যাপক ভট্টাচার্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের একজন সহযোগী গবেষক এবং স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চের একজন সিনিয়র ফেলো। বিচারপতি হরিশ ট্যান্ডন 27শে মার্চ 2025 তারিখে ওড়িশা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। ওড়িশার রাজ্যপাল হরিবাবু কাম্ভাপতি বিচারপতি ট্যান্ডনকে শপথ বাক্য পাঠ করান। বিচারপতি ট্যান্ডন এর আগে কলকাতা হাইকোর্টের বিচারক ছিলেন। শীর্ষস্থানীয় নন ব্যাংকিং আর্থিক কোম্পানিগুলির মধ্যে অন্যতম এল&টি ফাইন্যান্স লিমিটেড ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। জসপ্রীত বুমরা এল&টি ফাইন্যান্স লিমিটেডের অ্যাবাভ দ্য লাইন এবং বিলো দ্য লাইন মার্কেটিং প্রচারণায় উপস্থিত থাকবেন, যা বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হবে। 22শে মার্চ 2025 তারিখে ছত্তিশগড়ের প্রখ্যাত হিন্দি লেখক 88 বছর বয়সী বিনোদ কুমার শুক্লাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছে। তার প্রথম কাব্য সংকলন লগভগ জয় হিন্দ 1971 সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি নকর কি কামিজ, দীবার মে এক খিড়কি রহতি থি এবং খিলেঙ্গে তো দেখেঙ্গে উপন্যাসগুলি লিখেছেন। 1999 সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি কৌল তার উপন্যাস নকর কি কামিজ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। জ্ঞানপীঠ পুরস্কার একজন লেখকের আজীবন কাজের জন্য দেওয়া হয়। এই পুরস্কারের মধ্যে রয়েছে 11 লক্ষ টাকা নগদ অর্থ, একটি সম্মাননাপত্র এবং দেবী সরস্বতীর একটি মূর্তি। একবার কোনো ভাষা পুরস্কার পেলে পরবর্তী 2 বছরের জন্য সেই ভাষা আর এই পুরস্কারের জন্য যোগ্য থাকে না। 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান বিশিষ্ট মালায়ালাম লেখক জিএস কুরুপ। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন আশাপূর্ণা দেবী। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান এবং বিখ্যাত শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লাকে বিজনেস আইকন অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হয়েছে। কুমার মঙ্গলম বিড়লা নালকোর, অ্যালুমিনিয়াম এবং তামার ব্যবসা সম্প্রসারণের জন্য 45,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। এর পাশাপাশি তিনি ইভি গতিশীলতা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। সমাজসেবার ক্ষেত্রে সংঘমিত্রা তাই গায়কোয়াড়কে তার নিঃস্বার্থ সেবা এবং সমাজে অপরিসীম অবদানের স্বীকৃতিস্বরূপ পপুলার সিটিজেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। বর্তমানে তিনি মহারাষ্ট্রের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। 22শে মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত দেশের একমাত্র সর্বভারতীয় ওটিটি পুরস্কারের 3য় সংস্করণে ওয়ান নেশন ওয়ান ওটিটি অ্যাওয়ার্ড এর ব্যানারে ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রের সেরাদের সম্মানিত করা হয়েছে। পঞ্চায়েত, পাতাল লোক এবং ফ্রিডম অ্যাট মিডনাইটের মতো ওয়েব সিরিজগুলি বড় বিজয় অর্জন করেছে।
ডিসপ্যাচ ওয়েব সিরিজের জন্য মনোজ বাজপেয়ী এবং বিজয় 69 ওয়েব সিরিজের জন্য অনুপম খের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। দো পাঠাতি ওয়েব সিরিজের জন্য কাজল এবং মনোরথাঙ্গাল ওয়েব সিরিজের জন্য পার্বতী থিরুভত্তু সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চম ইস্তাফ সেপাক টাকরাও 2025 ওয়ার্ল্ড কাপের উদ্বোধন করেন, যেখানে ভারত সহ 20টি দেশ অংশগ্রহণ করেছে। সেপাক টাকরাও হলো মালয়েশিয়ান একটি ট্র্যাডিশনাল টিম গেম। এটিকে কিক ভলিবল বা ফুট ভলিবলও বলা হয়। প্রতি দলে 4 জন করে খেলোয়াড় থাকে এবং একটি বেতের বা প্লাস্টিকের তৈরি বল দিয়ে ব্যাডমিন্টন কোর্টের মতো একটি কোর্টে খেলা হয়। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়ায় ভীষণ জনপ্রিয় এই খেলাটি। সেপাক টাকরাও ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর হলো মহারাষ্ট্রের নাগপুরে। ভারত এই বিশ্বকাপে 1টি গোল্ড, 2টি সিলভার এবং 4টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট 7টি পদক জিতেছে, যেখানে পুরুষদের রেগু দল থাইল্যান্ডকে হারিয়ে দেশের জন্য প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সঞ্জয় সিং 24 মার্চ 2025 তারিখে জর্ডনের আম্মানে অনুষ্ঠিত ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে 38টির মধ্যে 22টি ভোট পেয়ে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার ব্যুরো মেম্বার নির্বাচিত হয়েছেন। তার এই নির্বাচন ভারতীয় কুস্তি তথা এশিয়ার জন্য তাৎপর্যপূর্ণ, যা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব বৃদ্ধি করবে এবং এশিয়ার খেলার মানকে আরও উন্নত করবে। ভারত প্রথমবারের মতো আমেদাবাদের নারায়ণপুরা স্পোর্টস কমপ্লেক্সে 1 থেকে 15 অক্টোবর 2025 পর্যন্ত 11তম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে, যেখানে সুইমিং, ডাইভিং, আর্টিস্টিক সুইমিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাংসদ পদ্মশ্রী ডাক্তার পিটি উষা নবী মুম্বাইয়ের ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটিতে ন্যাশনাল মেরিটাইম গেমস 2025-এর উদ্বোধন করেন, যেখানে 20টিরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডে অনুষ্ঠিত কবাডি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলই ইংল্যান্ডকে হারিয়ে কবাডি বিশ্বকাপের শিরোপা জিতেছে। পুরুষ দল 44-41 ব্যবধানে এবং মহিলা দল 57-34 ব্যবধানে জয়লাভ করেছে। এই টুর্নামেন্টটি এশিয়ার বাইরে প্রথমবারের মতো ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে অনুষ্ঠিত হয়েছিল। ভারত এর আগে 2019 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রথম কবাডি বিশ্বকাপেও উভয় বিভাগেই শিরোপা জিতেছিল। জর্ডনের আম্মানে অনুষ্ঠিত 2025 সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে 87 কেজি গ্রিকো রোমান বিভাগে চীনের জিকাংশিং হুয়াংকে 3-1 হারিয়ে ভারতের সুনীল কুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। এই টুর্নামেন্টে তিনি সর্বমোট 5টি পদক জিতেছেন। খেলো ইন্ডিয়া প্যারা গেমসের পাওয়ার লিফটিংয়ের 45 কেজি বিভাগে পাঞ্জাবের জসপ্রীত কৌর একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করে স্বর্ণপদক জিতেছেন। বালাসাহেব কাটালে 10 মিটার এয়ার রাইফেল প্রোন মিক্সড SH1 বিভাগে সোনা জিতেছেন এবং মোনা আগরওয়াল এবং দীপক সাইনি যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন। প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী অবনী লেখারা 10 মিনিট এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ক্যাটাগরিতে সোনা জিতেছেন। মোনা আগরওয়াল রৌপ্য এবং আকাঙ্ক্ষা ব্রোঞ্জ জিতেছেন। সুমেধা পাঠক 10 মিটার এয়ার পিস্তল মহিলা SH1 ক্যাটাগরিতে সোনা জিতেছেন এবং রুবিনা ফ্রান্সিস এবং অনিতা কুমারী যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন। প্যারাঅলিম্পিক পদকজয়ী শীতল দেবী কম্পাউন্ড উইমেন ওপেন প্যারা আর্চারি ইভেন্টে সোনা জিতেছেন। পায়েল নাগ রৌপ্য এবং জ্যোতি ব্রোঞ্জ জিতেছেন। পায়েল নাগ হলেন বিশ্বের একমাত্র কোয়াড্রুপল প্যারা আর্চার যিনি একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং এই বছরের শুরুতে প্যারা আর্চারি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও 2টি স্বর্ণপদক জিতেছেন। প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান 76 বছর বয়সে পরলোক গমন করেন। তিনি 1949 সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং 16 বছর বয়সে বক্সিং শুরু করেন।
বিখ্যাত সাধ্বী, সমাজ সংস্কারক এবং ভগবান শ্রীকৃষ্ণের মাতা কর্মের 1009তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক বিভাগ একটি স্মারক ডাক টিকিট ইস্যু করেছে। মাতা কর্মের জীবন, সামাজিক সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন এবং ধর্মীয় ভক্তির প্রতীক। গ্রামীণ নারী ও যুব সমাজের ক্ষমতায়নের উদ্দেশ্যে গ্রামীণ ভারতে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি এবং মহিলা কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ইউনিসেফ যুবার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 3 বছরের এই অংশীদারিত্বের লক্ষ্য হলো সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সাথে সংযুক্ত করা। এই উদ্যোগের অধীনে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং রাজস্থানের 5টি ব্লকে কম্পিউটার দিদি সেন্টার এবং দিদিকে দোকানের মতো পাইলট প্রজেক্টগুলির মাধ্যমে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করা হবে। এই মডেলটি সফল হলে দেশের 7,000-এরও বেশি ব্লকের 35 লক্ষ মহিলা উপকৃত হবেন। 1970-71 সালে অ্যাশেজ সিরিজ জয়ী দলের সদস্য ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার পিটার লিভার 84 বছর বয়সে মারা গেছেন। পিটারকে গত বছরই অর্থাৎ 2024 সালে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও নিরবিচ্ছিন্নভাবে পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়।